সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণী থেকে পাশ করে ২০২৫ সালে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তো আজকের এই ক্লাসটি হলো তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম, অর্থাৎ আজকের এই ক্লাসটিতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর আনন্দ পাঠ বিষয়ের একটি গল্প, যেটির নাম হলো তোতা কাহিনী, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকের এই ভিডিওতে আমরা এই গল্পটি নিয়ে মজার একটি ক্লাস করব এবং সে সাথে পরীক্ষার জন্য বেস্ট একটা প্রস্তুতিও হবে। তো তোমাদের প্রথমে আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলটিতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম ও দশম শ্রেণীর প্রতিনিয়ত এভাবে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে ক্লাস করানো হবে, যে ক্লাসগুলোর মাধ্যমে তোমরা মজার সাথে পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশান নিতে পারবে। তো তোমরা যারা যারা এই ক্লাসগুলো করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা এই ক্লাসগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা মূল বিষয়ে ফিরে আসি। তো গল্পটির নাম হলো তোতা কাহিনী, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমে এই গল্পটি ভালোভাবে একবার পড়ে নিবে। তো আমি এখানে ধীরে ধীরে স্ক্রল করতেছি, তোমরা ভিডিওটি ডাউনলোড করে বা ভিডিওটি স্পিড কমিয়ে এই গল্পটি একবার ভালোভাবে পড়ে নিবে। তো শিক্ষার্থীরা, আমরা এখন এই গল্পটা একটু ব্যাখ্যা করব, অর্থাৎ এই গল্পটা থেকে তোমাদের পরীক্ষায় কী কী আসবে এবং এই গল্পটা থেকে তোমরা কী কী পড়বে, তো আমরা এখন সেগুলো ব্যাখ্যা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখক পরিচিতি। তো তোমাদের পরীক্ষায় লেখক পরিচিতি থেকে 100% প্রশ্ন আসে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে 7ই মে 1861 খ্রিস্টাব্দ কলকাতার জোড়াসাঁকীর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শারদা সুন্দরী দেবী। বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, অভিনেতা। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান অর্থাৎ সাহিত্যের প্রায় সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, ভলাকা, পুনশ্চ, চোখের বালি, ঘোড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, কালান্তর ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1913 খ্রিস্টাব্দে তিনি এশীয়দের মধ্যে সাহিত্য প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ 80 বছরের বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের কাজ হলো, এখানে যত ধরনের সাল দেওয়া আছে সবগুলো তোমাদের মুখস্থ করে ফেলা এবং এখানে বিভিন্ন গল্পগুচ্ছ এবং প্রবন্ধগুচ্ছ নাম দেওয়া আছে সেগুলো তোমাদের মুখস্থ করে ফেলা। তো এখানে এক কথায় বলতে গেলে লেখক পরিচিতিতে খুঁটিনাটি যত কিছু আছে সব কিছু তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবে, কারণ এখান থেকে তোমাদের 100% পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো এবার আমরা সংক্ষেপে পুরো গল্পটার একটা ধারণা নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঠ পরিচিতি ও মূলভাব। তো সবাই এখানে একটু খেয়াল করো। একবার মূর্খ তোতা ফাকির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা। রাজার ভাগিনাদের উপর দেওয়া হলো সেই শিক্ষার ভার। ডাকা হলো রাজপণ্ডিতদের। নানা আলোচনা শেষে তারা সিদ্ধান্ত জানালেন, সামান্য খটকুটো দিয়ে ফাঁকিটি যে ভাষা বাদে সে ভাষা অধিক বিদ্যার ধারণের উপযুক্ত নয়। তাই রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা। অপূর্ব সে খাঁচা দেখার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকে পড়লেন। এরপর পণ্ডিত মশাই এলেন পাখিকে বিদ্যা শিখাতে। পুঁথি লেখকরা পুঁতির নকল করে করে বিশাল স্তূপ তৈরি করল। বিদ্যা শিক্ষার পাশাপাশি চলল খাঁচাটার মেরামত ও মেরামতের তদারকি। পাখির শিক্ষা কার্যক্রম সচক্ষে দেখতে চাইলেন রাজা। পাত্র, মিত্র, অমাত্য নিয়ে রাজা শিক্ষাশালায় উপস্থিত হলেন। অমনি বেজে উঠল নানা বাদ্যযন্ত্র। রাজার শিক্ষাশালায় আসার মূল উদ্দেশ্যই ঢাকা পড়ে গেল রাজাকে স্বাগত জানাবার এমন হুলস্থুল আয়োজনে। এদিকে শিক্ষার চাপে পাখিটি ধীরে ধীরে আত্মরা হয়ে গেল। একদিন দেখা গেল সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটবার চেষ্টা করছে। পাখির এ বেয়াদবি দেখে ক্ষিপ্ত কোতোয়াল ডেকে আনলো কামারকে। এবার পাখির জন্য তৈরি হলো শিকল, কাটা পড়লো ডানা। পণ্ডিতেরাও এক হাতে কলম এক হাতে সটকি নিয়ে শিক্ষা দিতে উদ্যত হলো। অবশেষে পাখিটা মারা গেল। তো এই গল্পটা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি, অর্থাৎ এই গল্পে যে বিষয়টা ফুটে উঠেছে সেটি হলো শিক্ষার স্বাভাবিক পথকে রুদ্ধ করে বাড়াবাড়ি রকমের আয়োজন ও জবরদস্তিটাই তেতো কাহিনীতে করুণ রূপে ফুটে উঠেছে। এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অপশিক্ষার প্রতিফলকে ফাঁকির মৃত্যুর রূপকে তুলে ধরেছেন। তো শিক্ষার্থীরা, এই গল্পটা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি বা জবরদস্তি করা উচিত নয়। তো এই গল্পটার মূলভাব হলো এটা। তো তোমরা এই মূলভাবটা 2-3 বার পড়ে নিবে। তো তোমাদের দ্বিতীয় কাজ হলো, এখানে শব্দার্থ ও টিকা দেখতে পাচ্ছ, তো এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে। তো তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ, শাস্ত্রার্থ বিশেষ বিদ্যা বা গ্রন্থ, অবিদ্যত অজ্ঞতা, দক্ষিণার্থ পারিশ্রমিক বা প্রণামী, স্যাক্রা অর্থ স্বর্ণকার,
তারপর হদ্দমুদ্যত চেষ্টার শেষ পর্যন্ত যতদূর সম্ভব। তারপর নশ্বত তামাকের গুঁড়া, তলপত ডাকা, পুঁতিয়ত পুস্তক, হাতে লেখা বই, নকলত অনুলিপি, পর্বত প্রমাণত পাহাড়ের সমান, পারিতোষিকত পুরস্কার বা পারিশ্রমিক, খবরদারিয়ত তত্ত্বাবধান করা, ফালিশত চকচকে করা, তনখাওত টাকা বা মুদ্রা, খুঁটতুতত্ত্ব কাকাত বা চাচাত, মাস্তুতত্ত্ব মাসি বা খালার সন্তান, কোটত্ব বালখানা পাকাঘর বা প্রাসাদ, নিন্দুকত নিন্দা করে যে বা গল্পে সত্যবাদী অর্থে, তদারকত্ব তত্ত্বাবধান বা খবরদারি, স্বয়ংন্ত নিজ, অমাত্যত্ব মন্ত্রী, তুরীয়ত্ব বাদ্যযন্ত্র বিশেষ বা রণসিংহা বা বিয়োগল, বেরিয়ত্ব বাদ্যযন্ত্র বিশেষ বা ডাক, দেউড়িয়ত্ব সদর দরজা, জগজম্পত্ব জয়ডাক বা প্রাচীন রণবাদ্য বিশেষ। তারপর তদারক নবিশত্ব তত্ত্বাবধানকারী, তারপর বজ্রদস্তর মতত্ব শিষ্ট প্রথা অনুযায়ী, তারপর রোমাঞ্চত্ব শিহরণে, তারপর ষটকিয়ত্ব বর্ষা বা বল্লম, তারপর কোতোয়ালত প্রহরী বা নগররক্ষক, তারপর হাফরত চুলিতে বাতাস দেওয়ার জন্য নলযুক্ত থলি, তারপর ঠাহরত টের পাওয়া বা অনুভব করা, তারপর কিশলয়ত্ব গাছের কচি পাতা বা নতুন পাতা, তারপর মুকুলিতত্ব যা আতপুটন্ত বা যা কুড়িতে পরিণত হয়েছে। তো শিক্ষার্থীরা, আমাদের শব্দরত্ন এবং টিকাগুলো দেখা হয়ে গেল। তো তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমাদের 2025 সালের আনন্দ পাঠ বইয়ের প্রথম অধ্যায় শেষ হলো। সুতরাং আশা করি এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা দিতে পেরেছি। তো দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। তো তোমরা যদি এভাবে পরবর্তী অধ্যায়গুলো এভাবে শেষ করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। তো আমাদের আজকের এই ক্লাসটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।